হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত রিক্রুটমেন্টকে টার্গেট করে বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নম্বর 5। এর আগে কিন্তু অলরেডি আমাদের 4খানা সেট হয়ে গিয়েছে। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় অর্থাৎ 6 PM তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত বাংলার প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত ক্লাসগুলো থেকে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ বাংলার প্র্যাকটিস সেট, সেট নম্বর 5। আজকের প্রথম প্রশ্ন দেখো, সন্ধি বিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ধনুষ্টঙ্কার। তো এটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে, বর্তমানে তোমাদের বাংলার প্রস্তুতি কতটা, তোমাদের আত্মমূল্যায়ন কি তোমরা কিন্তু যাচাই করতে পারবে। ওকে, তো দেখো, ধনুষ্টঙ্কার এটি সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তর হবে ধনু বিসর্গ যোগ টঙ্কার। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, রাজা এটির সমার্থক শব্দ কোনটি? তো দেখো, রাজার কিন্তু বিভিন্ন সমার্থক শব্দ বা প্রতিশব্দ রয়েছে, যেমন নরেন্দ্র, ভূপতি, মহিপাল। কিন্তু এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? নৃপতি, কাণ্ডারি, যাত্রী নাকি তাপস? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজা এটির সমার্থক শব্দ হবে নৃপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, একটি গুরুত্বপূর্ণ বাগধারা থেকে প্রশ্ন, উভয় সংকট। উভয় সংকট এই বাগধারাটির অর্থ কী? দুটি সমস্যা, বড় বিপদ নাকি ছোট সমস্যা নাকি আনন্দ? তো দেখো, উভয় সংকট এর অর্থ সঠিক উত্তর হয়ে যাবে দুই দিকেই সমস্যা, মানে উভয় দিকে সংকট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 6,500 শূন্যপদে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বের হতে চলেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো এই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো অলরেডি 20 মে থেকে তোমাদের পঞ্চায়েত একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এবং এই ব্যাচে তোমাদের কিন্তু পরীক্ষার যে সিলেবাস রয়েছে বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে করানো হবে। বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় তোমাদের কমপ্লিট করানো হবে। ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে করানো হবে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের কিন্তু ক্লাস থাকবে। ওকে, এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ নোট পাবে এবং তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু আমাদের এই ব্যাচ থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো বর্তমানে অফার চলছে, এই ব্যাচের কোর্স ফি রয়েছে 999 টাকা, তার পরিবর্তে বর্তমানে অফার চলছে মাত্র 499 টাকা। এটা তোমরা কিন্তু 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে, মাসিক কোনো ফিস নেই। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাক্য থেকে, যদিও সে দরিদ্র তবু সে সুখী। তো এই বাক্যটি এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি জটিল বাক্য নাকি অনুজ্ঞাসূচক বাক্য? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো দেখো, সরল, যৌগিক এবং জটিল এই বাক্যগুলো নিয়ে তোমাদের কিন্তু অলরেডি আগের মক টেস্টগুলোতে প্রচুরবার করানো হয়েছে। তো দেখো, সরল বাক্য কাকে বলা হয়? যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র ক্রিয়া থাকে, অর্থাৎ একটিমাত্র উদ্দেশ্য আর একটিমাত্র বিধেয় থাকে। তো তাদেরকে বলা হচ্ছে সরল বাক্য, যেমন পাখিরা আকাশে ওড়ে, বা রাম ভাত খায়, শ্যাম বাড়ি যায়, রহিম স্কুলে যায় বা বিদ্যালয়ে যায়। তো এই টাইপের ছোটো ছোটো বাক্যগুলো হয়ে যাবে সরল বাক্য। নেক্সট দেখো, জটিল বাক্য বা মিশ্র বাক্য কাকে বলা হয়? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের উপর এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য নির্ভর করে, তাদেরকে বলা হচ্ছে কি জটিল বাক্য। যেমন দেখো, যিনি সৎ তিনি সুখী হন। এবং তোমরা এই যে জটিল বাক্যগুলো চিনবে কী করে? যিনি, তিনি, যে, সে, যখন, তখন, যখন বৃষ্টি আসলো তখন বজ্রবিদ্যুৎ শুরু হলো। তো এই টাইপের যে বাক্যগুলো, যখন, তখন, যিনি, তিনি, যে, সে, যদিও, তবু। ওকে, তো এই টাইপের বাক্যগুলো হয়ে যাবে জটিল বাক্য। আর যৌগিক বাক্য কোনগুলো? দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যগুলো যখন একসঙ্গে পরস্পর থাকে এবং তার মাঝখানে কী অব্যয় থাকে? এবং থাকতে পারে, কিন্তু থাকতে পারে, অথবা থাকতে পারে, বা থাকতে পারে। তো এগুলো হয়ে যাবে যৌগিক বাক্য। ওকে, তাহলে দেখো, এই যে বাক্যটি রয়েছে, যদিও সে দরিদ্র তবুও সে সুখী, তাহলে কি যদি তবু রয়েছে,
সুতরাং এটি কিন্তু হয়ে যাবে একটি জটিল বাক্যের উদাহরণ। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি তোমাদের এখানে থাকতো এই বাক্যটা যে সে দরিদ্র এবং সে অত্যন্ত সুখী, তাহলে কিন্তু হয়ে যেত যৌগিক বাক্য, যেহেতু মাঝখানে এবং রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু আইডেন্টিফাই করবে। তো এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। দেখো মুমূর্ষ এই বানানটা কিন্তু পরীক্ষাতে আসে, অলরেডি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে, যে সমস্ত পরীক্ষাগুলোতে বাংলা রয়েছে। তো দেখো কোন বানানটা সঠিক? মুমূর্ষ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কি রয়েছে দেখো, প্রথমটা রস্যুকার রয়েছে, তারপরে দীর্ঘকার, তারপরে রস্যুকার, অর্থাৎ ময় রস্যু, তারপরে ময় দীর্ঘ, প্রথমে রস্যু, তারপরে দীর্ঘ, আবার রস্যুকার, তারপরে মধ্যাহ্নের শয়, রস্যু রেপ। ওকে, তো এই বানানটা কিন্তু সঠিক। দেখো এখানে 3টাই রস্যুকার রয়েছে, হবে না। এখানে দেখো লাস্টেরটা রস্যুকার নেই, এটাও হবে না। এবং দেখো এটা কি রয়েছে, প্রথম এবং লাস্টের রস্যুকার রয়েছে, হবে না। 3টাই হবে, প্রথমটা রস্যুকার, তারপরে দীর্ঘ, তারপর রস্যুকার। এটাই হচ্ছে মুমূর্ষ বানানের সঠিক বানান। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু দেখে নেবে, একটা প্রশ্ন স্কিপ করবে না। তো দেখো হাতে চাঁদ পাওয়া এর অর্থ কী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাগধারা, হাতে চাঁদ পাওয়া। তো দেখো হাতে চাঁদ পাওয়া এর অর্থ হলো দুর্লভ বস্তু পাওয়া। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, মহাদেব এটি কোন সমাস? দেখো সমাজ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো মহাদেবের যদি আমরা ব্যাসবাক্য সহ সমাস করি তাহলে কী হবে, সেটা হয়ে যাবে মহান যে দেব। মহাদেব কী হবে, মহান যে দেব। সুতরাং এটি একটি হয়ে যাবে কর্মধারায় সমাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো অনেক সময় দেখবে তোমাদের অপশনে কিন্তু কর্মধারায় সমাসটা আবার থাকে না, এটা কিন্তু আবার তোমাদের বহুব্রীহি সমাসও হয়। ওকে, কেউ একে বহুব্রীহি সমাস বলে, মহান দেব যার বা যিনি হিসেবে গণ্য করেন, তখন কিন্তু হয়ে যাবে এটা বহুব্রীহি সমাস। ওকে, তো তোমাদের কিন্তু অপশন দেখে এটা করতে হবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোনটি তৎসম শব্দের উদাহরণ? নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? তো দেখো তৎসম শব্দ কোনগুলো, যে সমস্ত শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। মনে রাখবে এটা। তো দেখো ডাক্তার, প্রভাত, বায়না, লুচি কোনটা সংস্কৃত থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রভাত। সুতরাং প্রভাত হয়ে যাবে একটি তৎসম শব্দ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এটাই বলা হয়েছে এখানে যে তৎ কথার অর্থ হচ্ছে তার, অর্থাৎ সংস্কৃতের, এবং সম কথার অর্থ হচ্ছে সমান, মানে সংস্কৃতের সমান। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে আমাদের বাংলা ভাষাতে এসেছে তাদেরকে বলা হচ্ছে তৎসম শব্দ। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, সে খেলতে খেলতে পড়ে গেল। তো এটাকে জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? সে খেলতে খেলতে পড়ে গেল। তো দেখো এখনই তোমাদের জটিল বাক্যটা পড়ালাম, যে জটিল বাক্য মানে কি হবে? জটিল বাক্য মানে হবে যিনি, তিনি, যে, সে, যখন, তখন, এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে। তাহলে দেখো এটা হয়ে যাবে সঠিক উত্তর, যে যখন সে খেলছিল তখন সে পড়ে গেল, যখন তখন রয়েছে। ওকে, সুতরাং এটি একটি জটিল বাক্যের উদাহরণ হয়ে যাবে। এই যে তোমাদের এখনই করালাম যে সরল বাক্য কোনগুলো, জটিল বাক্য কোনগুলো, এবং যৌগিক বাক্য কোনগুলো, এবং তাদের বৈশিষ্ট্য কী। তো এটা পারলে তোমরা কিন্তু একটু ভিডিওটিকে পজ করে খাতায় নোট করে রাখবে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, যে গঠন অনুসারে বাক্যের বিভিন্ন শ্রেণীবিভাগ, সরল, জটিল এবং যৌগিক। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। তো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যে ক্রিয়ার কোন কাল ব্যবহার করা হয়েছে? দেখো ক্রিয়ার কালকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আর প্রত্যেকটা কালকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয়। ওকে, প্রত্যেকটা কালের কিন্তু 4 ভাগ রয়েছে। তো সঠিক উত্তর কী হবে? দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। সুতরাং এটা কিন্তু বর্তমান কালের মধ্যে পড়ছে। ওকে, কারণ প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এইবার দেখতে হবে যে বর্তমানের মধ্যে কোন কাল, সাধারণ বর্তমান নাকি ঘটমান বর্তমান নাকি পুরাঘটিত বর্তমান।
তো দেখো এটা কিন্তু হয়ে যাবে ঘটমান বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, এটা হয়ে যাবে ঘটমান বর্তমান কাল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কেন দেখো ঘটমান বর্তমান কাল হবে? কারণ যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা ঘটে চলছে, কন্টিনিউয়াস চলছে, এখনও শেষ হয়ে যায়নি, তাকেই বলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। আর দেখো এই যে কাজটা কি, দুলিতেছে তরি মানে তরিটা দুলছে, জল ফুলছে, মাঝি পথ ভুলে যাচ্ছে, মানে এখনও কিন্তু কাজটা কন্টিনিউ চলছে। ওকে, সুতরাং এটি হয়ে যাবে কিন্তু ঘটমান বর্তমানকালের উদাহরণ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, যে আঙ্গুর ফুলে কলা গাছ, এর অর্থ কী? আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, এই বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে হঠাৎ ধনী হওয়া। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর, অন্বেষণ এই শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে কোন নিয়মে? তো দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। বর্তমানে তোমাদের বাংলা বিষয়ের প্রিপারেশন কেমন, তোমাদের প্রস্তুতি কেমন, তোমরা কিন্তু যাচাই করতে পারবে, নিজের আত্মমূল্যায়ন করতে পারবে। ওকে, তো দেখো তার আগে জানতে হবে যে অন্বেষণ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়। তো দেখো অন্বেষণ মানে কি? অন্বেষণ মানে খোঁজা। তো এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় অনুযুক্ত এষণ। ওকে, তাহলে এই যে সন্ধি বিচ্ছেদটা হয়েছে এটা কোন নিয়মে হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে হস্যু এবং এ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে হস্যু আর এই যে এষণ এ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তার আগে জানতে হবে যে অন্বেষণ এ সন্ধি বিচ্ছেদ কি, অনুযুক্ত এষণ, এবং এই যে নিয়মটা হস্যই প্লাস এ, এই নিয়মে কিন্তু হয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর, উপদেশ অনুরোধের ভাবগুলো ব্যক্ত হয় কোন বাক্যে? প্রার্থনাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, নাকি নির্দেশ বাক্য, নাকি ভাববাচক বাক্য? তো দেখো সবসময় মনে রাখবে যে অনুজ্ঞাসূচক বাক্যে কিন্তু উপদেশ অনুরোধ এই ভাবগুলো ব্যক্ত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যেসব বাক্যের দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা এবং অনুমতি প্রদান করা হয় বা প্রদান করা বোঝায়, সেগুলোকে বলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, তো দেখো এই ধরনের বাক্যে সাধারণত তুমি, তোমরা, এই সমস্ত এগুলো উজ্জ্ব থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হাতি এর সমার্থক শব্দ কোনটি? তো এই টপিকটিও তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার সিলেবাসে রয়েছে। সমার্থক শব্দ, তারপরে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। তো এই টপিকগুলো তোমরা কিন্তু কমপ্লিট করে রাখবে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো হাতি এর সমার্থক শব্দ হবে এই 4টে অপশন থেকে কুঞ্জর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মনীষী বানান কোনটা সঠিক? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ এই যে শুদ্ধ অশুদ্ধ, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। তোমরা বিগত বছরও দেখেছো কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে ছিল, তোমাদের এইবারও কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকেই থাকবে। তো দেখো মনীষী বানান কোনটা সঠিক? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ম 9 দীর্ঘী মূর্ধন্য ষ দীর্ঘী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, আর কোন ফল হয়নি, বাক্যটিকে ইতিবাচক বাক্যে পরিবর্তন করুন। আর কোনো ফল হয়নি, এই বাক্যটাকে ইতিবাচক বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে। ইতিবাচক বাক্য মানে হ্যাবাচক বাক্য। তো এটা নাবাচক বাক্য রয়েছে। তো যখনই তোমরা কোনো নাবাচক বাক্য থেকে হ্যাবাচক বাক্যে পরিবর্তন করবে, বা উল্টোটাও করতে পারো, হ্যাবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিবর্তন করবে, তখন তোমরা জাস্ট খালি একটা বিপরীত শব্দ ব্যবহার করবে। তো ফলের বিপরীত কি? ফলের বিপরীত হচ্ছে নিষ্ফল। মানে ফল হয় নাই এর মানেই হচ্ছে নিষ্ফল। তাহলে ফলের বিপরীত কি? নিষ্ফল। সুতরাং ফল হয় নাই বা ফল হয়নি, এই ওয়ার্ডটাকে, এই নাবাচকটাকে তোমরা হ্যাবাচক বাক্যে পরিবর্তন করলে একটা বিপরীত শব্দের মাধ্যমে, তাহলে করা যেতেই পারে যে আর সবই নিষ্ফল হইয়াছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বা তোমাদের এখানে থাকলো যে প্রত্যেকটা ফলই নিষ্ফল, এটাকে নাবাচক বাক্যে পরিবর্তন করো। তাহলে নিষ্ফলের বিপরীতে কি? ফল। তাহলে প্রত্যেকটা
ফলেই কিন্তু হয়নি। এইভাবে তোমরা কিন্তু হ্যাবাচক বাক্য থেকে নাবাচক, নাবাচক বাক্য থেকে হ্যাবাচক বাক্যে পরিবর্তন করতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17, চা এই শব্দটি কোন ভাষার অন্তর্গত, বা চা এই ভাষাটি, এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চা এই শব্দটি হলো একটি মান্দারিন ভাষা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, সরল এই বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? তো দেখো পদ পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সরল এটি কিন্তু একটি বিশেষণ, এর বিশেষ্য রূপ কী হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সরলতা। ওকে প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই বাংলার প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে রাখবে পারলে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে এবং তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না। প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নীলদর্পণ এই নাটকের লেখককে? নীলদর্পণ এই নাটকের লেখককে? তো দেখো নীলদর্পণ এই নাটকের লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, যে কথা বলা যায় না তাকে কি বলা হয়? যে কথা বলা যায় না তাকে কি বলা হয়? তাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অনুচার্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন, কারক থেকে প্রশ্ন, যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। তো শিশুকে এটি কোন কারক? শিশুকে এটি কোন কারক? তো দেখো শিশুকে এটা হয়ে যাবে কিন্তু কর্মকারক। কেন কর্মকারক হবে? কারণ বাক্যের যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলা হয়, আর কে দিয়ে প্রশ্ন করলে কর্তা হয়। ওকে কর্তৃকারক। আর দ্বারা দিয়া কর্তৃক থাকলে করণকারক হয়, আর হইতে থেকে চেয়ে থাকলে এগুলো অপাদানকারক হয়। ওকে সুতরাং মা শিশুকে দুধ খাওয়াচ্ছে বা দুধ খাওয়ায় শিশুকে, এই শিশুকে হয়ে যাবে এটা কর্মকারকের উদাহরণ, কর্মকারকে এই বিভক্তি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, নির্মল এর বিপরীত শব্দ কোনটি? নির্মল এর বিপরীত শব্দ কোনটি? মলিন, স্বচ্ছ, পবিত্র নাকি শুভ্র? তো দেখো নির্মল এর বিপরীত শব্দ হবে, নির্মল মানে কি? নির্মল মানে হচ্ছে পরিষ্কার, স্বচ্ছ, আর মলিন মানে হচ্ছে নোংরা। সুতরাং নির্মলের বিপরীত হয়ে যাবে মলিন। এগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পরিশ্রম করো নইলে ব্যর্থ হবে, এটি কোন ধরনের বাক্য? দেখো নইলে রয়েছে, পরিশ্রম করো নইলে ব্যর্থ হবে। তো দেখো সরল বাক্য কোনগুলো? সরল বাক্য হচ্ছে যার মধ্যে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় থাকবে, একদম ছোট ছোট বাক্যগুলো। জটিল বাক্য কোনগুলো? জটিল বাক্য চেনার নিয়ম হচ্ছে যিনি তিনি থাকবে। ওকে যিনি তিনি থাকবে, যিনি রাজা তিনি মহর্ষি। তো এই টাইপের বাক্যগুলো থাকবে, যখন তখন থাকবে, যে যখন আমি এখানে পৌঁছালাম তখন তুমি চলে গেলে, বা এই টাইপের যে বাক্যগুলো, যিনি তিনি, যখন তখন, যে সে। তো এগুলো হয়ে যাবে জটিল বাক্য। আর যৌগিক বাক্য কোনগুলো? যৌগিক বাক্য মানেই দুটো বাক্য থাকবে, যৌগিক মানে দুটো বাক্য থাকবে, সেই দুটো বাক্যকে মাঝখানে একটা অব্যয় দ্বারা যুক্ত থাকবে। সেটা মাঝখানে থাকতে পারে কিন্তু থাকতে পারে, এবং থাকতে পারে, ও থাকতে পারে, অথবা থাকতে পারে, নইলে থাকতে পারে। তো এই সমস্ত অব্যয়গুলোর দ্বারা কিন্তু যুক্ত থাকবে। ওকে তো সেগুলো হয়ে যাবে কিন্তু যৌগিক বাক্য। আর বিস্ময়সূচক বাক্য কোনগুলো? যে সমস্ত বাক্যের দ্বারা বিস্ময় প্রকাশ করা হবে, যেমন আহা কি আনন্দ, এই টাইপের বাক্যগুলো হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য। সুতরাং দেখো পরিশ্রম করো এই একটা বাক্য, ব্যর্থ হবে এই একটা বাক্য, মাঝখানে দেখো নইলে একটা অব্যয় রয়েছে। সুতরাং এটি কিন্তু হয়ে যাবে একটি যৌগিক বাক্যের উদাহরণ। ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং দেখো যৌগিক বাক্য কাকে বলা হয় এবং এই যৌগিক বাক্যের উদাহরণ কি রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো একবার দেখে রাখো। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রধান কবিকে? কাশিরাম দাস, ভারতচন্দ্র, মুকুন্দ্রনাম চক্রবর্তী নাকি বিদ্যাপতি? মঙ্গল কাব্যের প্রধান কবিকে? তো
তো দেখো মঙ্গল কাব্যের প্রধান কবি, সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দরাম চক্রবর্তী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, পীতাম্বর এটি কোন সমাস? পীতাম্বর এটি কোন সমাস? কর্মধারায় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি দ্বন্দ্ব সমাস? তো দেখো পীতাম্বর সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পীতাম্বর এটি একটি কর্মধারায় সমাস, কারণ এর ব্যাসবাক্যটা কী হবে? এর ব্যাসবাক্যটা হয়ে যাবে পীত অম্বজার, মানে হলুদ বস্ত্রজার। ওকে, সুতরাং এটি হয়ে যাবে একটি কর্মধারায় সমাসের উদাহরণ। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দিগন্ত প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, যেগুলো পরীক্ষাতে বাংলা রয়েছে। দিগন্ত এই শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? তো দেখো দিগন্ত এটি সন্ধি বিচ্ছেদ হবে দিক, দয়রস্যি কয় হসন্ত, দিক, দিক যোগ অন্ত। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 27, সাপের হাসি বেদে চেনে। তো দেখো এই যে বেদে, বেদে এটি কোন কারক? সাপের হাসি বেদে চেনে, সাপের হাসি কে চেনে? কে চেনে? বেদে চেনে। তো কে দিয়ে প্রশ্নগুলো যেটা পাওয়া যায় সেটা কিন্তু হয়ে যাবে কর্তৃকারক। ওকে, এখনই তোমাদের করালাম যে কে দিয়ে প্রশ্নগুলো সেটা হবে কিন্তু কর্তৃকারক। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, পরিশ্রম না করলে সফল হওয়া যায় না। তো দেখো এটিও কিন্তু একটি বাক্য পরিবর্তন থেকে প্রশ্ন, যে পরিশ্রম না করলে সফল হওয়া যায় না, এই বাক্যটাকে ইতিবাচক বাক্যে পরিবর্তন করলে কি হবে? তো দেখো পরিশ্রম না করলে সফল হওয়া যায় না, তাহলে দেখো এই যে পরিশ্রম না করলে, এই না করলে এর বিপরীত কি হবে? না করলে এর বিপরীত হবে করলে। আবার যায় না, যায় না এর বিপরীত কি হবে? যায়। তাহলে দেখো যেহেতু এখানে দুটো না রয়েছে, এটা মনে রাখবে, এটাও একটা নিয়ম, যেহেতু এখানে দুটো না রয়েছে, সেই দুটো নাকে যখন তুমি উঠিয়ে দেবে, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। ঠিক তেমনিভাবে যখনই কোনো বাক্যে যদি দুটো নয় থাকে বা না থাকে, সেই দুটো নয়কে যদি উঠিয়ে দাও, তাহলে কিন্তু সেই বাক্যের অর্থগত কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থটা সেমই থাকে, সেটা কিন্তু ইতিবাচক বাক্যে রূপান্তর হয়ে যায়। এটাই হচ্ছে এর নিয়ম। ওকে, সুতরাং দেখো পরিশ্রম না করলে সফল হওয়া যায় না, আর পরিশ্রম করলে সফল হওয়া যায়, এটারও মানে যা, এটারও মানে তা। পরিশ্রম না করলে কি সফল হওয়া যায়? যায় না। তার মানে কি পরিশ্রম করলে সফল হওয়া যায়। সুতরাং দেখো দুটো না আমি খালি উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার বাক্যটা ইতিবাচক বাক্যে রূপান্তর হয়ে গেল। তো এই নিয়মটা তোমরা কিন্তু মনে রাখবে, যে যখন কোনো বাক্যে দুটো নয় বা দুটো না রয়েছে, সেই দুটো নয় বা দুটো না যদি উঠিয়ে দাও, সেই বাক্যটা কিন্তু ইতিবাচক বাক্যে রূপান্তর হয়ে যাবে। বাক্য পরিবর্তন করার সময় একটা বিষয় তোমরা খালি মনে রাখবে, যে কোনো সময়, যে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, ওকে, তারপরে ইতি থেকে নাবাচক বাক্য, নাবাচক থেকে হ্যাবাচক বাক্য, সবসময় একটা বিষয় মনে রাখবে, যেন বাক্যের কোনো অর্থগত পরিবর্তন না হয়। বাক্যের অর্থগত পরিবর্তন হলেই সেটা কিন্তু ভুল হবে। ওকে, বাক্য পরিবর্তন করতে হবে এমনভাবে, বা বাক্য পরিবর্তনের নিয়মই এটা, যে শুধুমাত্র তার বৈশিষ্ট্যগত যে পার্থক্য রয়েছে সেটা যেন থাকে, কিন্তু কোনো অর্থগত পার্থক্য থাকবে না। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, নিচের কোন বানানটি শুদ্ধ? দেখো আরেকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন, মহার্ঘ। তো দেখো মহার্ঘ এই বানানটি হলো অপশন এ, ম হয়াকার ঘয়রেপ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, শুদ্ধ বানান। নেক্সট দেখো 30, নদীর একটি সমার্থক শব্দ কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, নদী থেকে কিন্তু প্রশ্ন আসে। তো নদীর একটি সমার্থক শব্দ হয়ে যাবে তটিনী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে 30টি বাছাই করা প্রশ্ন উত্তর। তো তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের যেটা প্রথমেই বললাম, দেখো অলরেডি কিন্তু আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে গত 20 মে থেকে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তো তোমাদের এই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে চলেছে, এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। পরীক্ষায় তোমাদের 4টা বিষয় থেকে প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে।
আর আমাদের এই ব্যাচে এই 4টা বিষয় থেকে কিন্তু একদম অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে। বাংলার প্রত্যেকটা বিষয়, যেমন বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করানো হবে। ইংরেজি গণিত একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। এছাড়া তোমাদের গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো থাকবে। ওকে, সুতরাং প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস এবং নোট তোমরা পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ নোটও তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন প্রত্যেকবারের মধ্যে এবারও তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই ব্যাচের কিন্তু বর্তমানে অফার চলছে 999 টাকার পরিবর্তে মাত্র 499 টাকা। এটা কিন্তু পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও, এখনও কিন্তু বেশ কিছু সিট সংখ্যা খালি রয়েছে, তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা কিন্তু বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত এই যে বাংলা ক্লাসগুলো হচ্ছে, এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই গ্রুপে পেয়ে যাবে। এছাড়া প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয়, এই সমস্ত প্রত্যেকটা কিন্তু সুবিধা তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে গিয়ে সার্চ করো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।